আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবাল রচিত কিশোর গল্পের বই তিন্নিও বন্যা। বইটিতে রয়েছে সর্বমোট 7টি গল্প। তাহলে শুরু করছি আমাদের আজকের নিবেদন। তিন্নিও বন্যা বইটি থেকে চতুর্থ গল্প ফ্রানি। ফ্রানি কাকে বলে? জলিল স্যার ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রশ্নটা উচ্চারণ করে ক্লাসের দিকে তাকালেন। টিটু মনে মনে বলল, উচ্চারণটা হচ্ছে প্রাণী, ফ্রানি না। কিন্তু মুখে কোনো শব্দ করল না। জলিল স্যারকে উচ্চারণ শেখালে বিপদ আছে। স্যার এক পা এগিয়ে এসে বললেন, বল, ফ্রানি কাকে বলে? এবারে আজমল হাত তুলল এবং সাথে সাথে জলিল স্যারের মুখ হাসিতে উদ্ভাসিত হলো। আজমল হচ্ছে ক্লাসের অন্যতম ভালো ছেলে। তার চুল ছোট করে ছাটা থাকে, তেল দিয়ে পরিপাটি করে সেই ছোট ছোট চুল ভিজিয়ে আঁচড়ানো থাকে। তার শার্ট নিখুঁতভাবে প্যান্টের মধ্যে গুজে দেওয়া থাকে। সব বই এবং খাতায় মলাট লাগানো থাকে। সে ছোটাছুটি করে না, মারপিট করে না। ক্লাসে যেটা পড়ানো হয় সেটা তার আগে থেকেই পড়া থাকে। স্যার কিংবা আপারা জিজ্ঞেস করলে সে সবার আগে হাত তুলে তার উত্তর দেয়। জলিল স্যার আজমলের দিকে তাকিয়ে মধু ঢালা গলায় বললেন, বলো আজমল। আজমল দাঁড়িয়ে মুখস্থ বলার মতো বলল, পৃথিবীর সকল কিছুকেই দুই ভাগে ভাগ করা যায়, জড়বস্তু এবং প্রাণী। পাথর ও বৃষ্টি জড়বস্তু, বিড়াল ও বটবৃক্ষ প্রাণী। জড়বস্তু নড়াচড়া করিতে পারে না এবং তাদের সংবেদনশীল স্নায়ু নেই, কিন্তু প্রাণী নড়াচড়া করিতে পারে তাদের। টিটু তাদের জীববিজ্ঞান বই খুলে দেখল আজমল একেবারে পুরো চ্যাপ্টার মুখস্থ করে এসেছে, দাড়ি কমা সহ। পাঠ্য বইয়ের ভাষা কিছুই বোঝা যায় না, তার উপর আজমল যেভাবে রেলগাড়ির মতো গড় গড় করে মুখস্থ বলে যাচ্ছে, কি বলছে তার কিছুই বোঝা গেল না। শুধু মুখস্থটা যে খুব ভালো হয়েছে সেটা বোঝা গেল। জলিল স্যার শুনে খুব খুশি হলেন। দাঁত বের করে হেসে বললেন, ভেরি গুড। টিটু দাঁতের ফাঁক দিয়ে নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, ভেরি গুড না, ভেরি গুড। জলিল স্যার এবারে আজমলকে ছেড়ে বাকি ক্লাসের দিকে নজর দিলেন এবং প্রায় সাথে সাথেই তার মুখ থেকে হাসি সরে গিয়ে সেটা শক্ত হয়ে গেল। দেখে মনে হতে লাগলো স্যার বুঝি এক ক্লাস গরু ছাগলের দিকে তাকিয়ে আছেন। নাক দিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, বুঝেছিস প্রাণী কাহাকে বলে? ক্লাসের সবাই মাথা নাড়ল। প্রাণী হচ্ছে বইয়ের 14 পৃষ্ঠায় লেখা কিছু কথা। বাসায় গিয়ে সেটা মুখস্থ করে ফেলতে হবে, এর মাঝে না বোঝার কি আছে? জলিল স্যারকে দেখে অবশ্য মনে হলো তার বুঝি পড়ানোর মুড এসেছে। মুখটা ছুচালো করে বললেন, যারা বুঝিস নাই মন দিয়া শোন। প্রাণী কি? জড় পদার্থ আর প্রাণীর মধ্যে পার্থক্য কি? টিটু নিঃশ্বাস আটকে দাঁতের মাঝে দাঁত চেপে মনে মনে বলল, পদার্থ না পদার্থ, পার্থক্য না পার্থক্য। জলিল স্যার বলতে লাগলেন, প্রাণীর প্রথম বৈশিষ্ট্য তাদের খাইতে হয়, তাদের নিঃশ্বাস নিতে হয়, তারা বজ্র পদার্থ ত্যাগ করে। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য তারা লড়াচড়া করতে পারে। জড় পদার্থ লড়াচড়া করে না, শুধু জীবন্ত প্রাণী লড়াচড়া করে। টিটু এবারে হাত তুলে বলল, স্যার। সাথে সাথে জলিল স্যারের মুখ শক্ত হয়ে গেল। ক্লাসে খালি প্রশ্ন করে বলে টিটুকে জলিল স্যার দুই চোখে দেখতে পারেন না। মুখ শক্ত করেই বললেন, কি? স্যার, মোটর গাড়ি চালাতে পেট্রোল লাগে, ইঞ্জিনে অক্সিজেন লাগে, বজ্র হিসেবে কালো ধোঁয়া বের হয়। তাহলে কি মোটর গাড়ি একটা প্রাণী? কথাটা টিটু মোটেই ঠাট্টা করে বলেনি, একটা যুক্তি দিয়ে বলেছে। কিন্তু ক্লাসের সবাই হা হা করে হেসে উঠল। জলিল স্যার সেটাকে একটা ব্যক্তিগত অপমান হিসেবে ধরে নিলেন। স্যারের কালো মুখ আরো কালো এবং থমথমে হয়ে উঠল। স্যার ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে খপ করে টিটুর কান ধরে তাকে বেঞ্চ থেকে টেনে তুলে ফেললেন। মুখ ছুচালো করে বললেন, মাথায় এইটুকু বুদ্ধি? গাড়ি একটা প্রাণী? না স্যার, কিন্তু প্রাণীরা যা যা করতে পারে গাড়িও তো তাই করতে পারে। জলিল স্যার টিটুর কান ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, প্রাণীদের আরো একটা বৈশিষ্ট্য আছে গাধা কোথাকার। প্রাণীরা বড় হয়, বাচ্চা ফয়দা করে। টিটু মনে মনে বলল, ফয়দা না পয়দা।
বাচ্চা পয়দা করা আর বড় হওয়া নিয়েও তার কিছু বক্তব্য ছিল, কিন্তু জলিল স্যার যখন শক্ত হাতে কান ধরে রেখেছেন তখন সেটা নিয়ে কথা বলা বিপজ্জনক হতে পারে। কাজেই টিটু কানের যন্ত্রণাটা সহ্য করে চুপ করে রইল। স্যার আবার কানে ধরে একটা হ্যাচকা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিয়ে বললেন, গাড়ি কি কখনো বড় হয়? দেখছিস কখনো একটা টেম্পো বড় হয়ে ট্রাক হইছে? দেখছিস? টিটু মাথা নেড়ে বলল সে দেখেনি। কখনো দেখছিস একটা বাস একটা বেবি ট্যাক্সি বাচ্চা দিছে? দেখছিস? টিটুকে স্বীকার করতেই হলো যে সে সেটাও দেখেনি। জলিল স্যার এবার যুদ্ধ জয় করার ভঙ্গি করে আস্তে আস্তে ক্লাসের সামনের দিকে চলে গেলেন। টিটু যখন দেখল তার থেকে বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছে এবং আচমকা তাকে মেরে বসতে পারবেন না, তখন আবার সাহস করে বলল, স্যার। আবার কি হলো? যদি কখনো দেখা যায় কোনো কিছু নড়তে চড়তে পারে, সেটাকে খাবার থেকে শক্তি নিতে হয়, বজ্র পদার্থ ত্যাগ করে বড় হতে পারে, আবার নিজের মতো হুবহু আরেকটা জিনিস তৈরি করতে পারে, তাহলে কি সেটাকে প্রাণী বলা যাবে? জলিল স্যার চোখ ছোট ছোট করে টিটুর দিকে তাকিয়ে থেকে আন্দাজ করার চেষ্টা করলেন তার মতলবটা কি। কোনো একটা যুক্তি দিয়ে আবার তাকে বিপদে ফেলে দেবে নাকি? যখন মনে হলো এই মুহূর্তে সেরকম কিছু করতে পারবে না, তখন একটা নিঃশ্বাস ফেলে বললেন, হ, বলা যাবে সেটা প্রাণী। টিটুর সাথে সাথে বসে পড়ল দেখে জলিল স্যার নিশ্চিন্ত হলেন এবং গলা উঁচিয়ে বললেন, পড়াশোনার উদ্দেশ্য হলো ভালো নাম্বার পাওয়া। বইয়ে যা আছে মুখস্থ করে হুবহু লিখবি, সেটা নিয়ে কোনো সময় তর্ক করবি না। যারা বই লিখছে তারা কি না যায় না শুনে বই লিখছে? টিটু দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, পড়াশোনার উদ্দেশ্য নম্বর পাওয়া না, পড়াশোনার উদ্দেশ্য শেখা। কিন্তু সেটা সে জোর গলায় বলতে পারল না। এই স্কুলে কেউ এই কথা জোর দিয়ে বলতে পারে না। পরদিন বিজ্ঞান ক্লাসে জলিল স্যার এলেন না। দপ্তরে দিয়ে একটা নোটিশ পাঠালেন। নোটিশে লেখা, জরুরি কাজে তিনি ক্লাসে আসতে পারছেন না। সবাই যেন বিজ্ঞান বইয়ের 29 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠা মুখস্থ করে ফেলে। আজমলের উপর নির্দেশ থাকলো ক্লাসের উপর নজর রাখা, কেউ যদি গোলমাল করে তাহলে নাম লিখে রাখা। স্যার পরের ক্লাসে তাদের এমন ধোলাই দেবেন যে তারা তাদের বাবা মার নাম না হলেও মামা চাচাদের নাম ভুলে যাবে। সবাই যখন 29 থেকে 37 পৃষ্ঠা মুখস্থ করছে, তখন আজমল একটা কাগজ আর কলম নিয়ে টেবিলের কাছে দাঁড়িয়ে রইল। কেউ একটু মুখ খুললেই তার নাম উঠে যাবে। আজমল এমনিতেই স্যারদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে, এসব ব্যাপারে শুধু অক্ষরে অক্ষরে নয়, দাড়ি কমা সহ মেনে চলে। কাজেই কেউ টু শব্দ করার সাহস পেল না। জলিল স্যার কেন ক্লাসে এলেন না বোঝা গেল না, কিন্তু দেখা গেল স্কুলের বাইরে একটা পিকআপ ট্রাক এসে থেমেছে। তার ভেতর থেকে কার্ডবোর্ডের বড় বড় বাক্স নামানো হচ্ছে। জলিল স্যারকে দেখা গেল খুব বাস্তবতার ভান করে হাঁটাহাঁটি করছেন। বাক্সগুলি যখন ধরাধরি করে নেওয়া হচ্ছে, তখন তার পাশে দাঁড়িয়ে জলিল স্যার এমন ভাব করতে লাগলেন যেন বাক্সগুলির ভেতরে ছোট ছোট অ্যাটম বোমা রয়েছে, একটু ধাক্কা লাগলেই সেগুলি ফেটে যাবে। পরদিন বাক্সগুলির রহস্যভেদ হলো। জলিল স্যার ক্লাসে এসে এমন ভাব করতে লাগলেন যেন মনে হলো তাকে বুঝি ভোট দিয়ে দেশের প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে, এক্ষুনি তাকে বঙ্গভবনে চলে যেতে হবে। মুখটা ছুচালো করে ক্লাসের এক মাথা থেকে আরেক মাথা হাঁটতে হাঁটতে বললেন, বিজ্ঞান শিক্ষা কখনোই পূর্ণাঙ্গ হয় না যদি সেটা হাতে কলমে করা না যায়। টিটু দাঁতে দাঁত ঘষে মনে মনে বলল, পূর্ণাঙ্গ না, পূর্ণাঙ্গ। এই আধুনিক যুগে কম্পিউটারের শিক্ষা না দেওয়া হইলে সেই শিক্ষা হবে অপর্যাপ্ত। আবার দাঁতে দাঁত ঘর্ষণ, অপর্যাপ্ত না, অপর্যাপ্ত। কাজেই আমাদের স্কুলে বিজ্ঞান শিক্ষার জন্য একটা এনজিও একটা কম্পিউটার পাঠাইছে, কাজেই এখন থেকে তোমাদের কম্পিউটার শিক্ষা দেওয়া হবে। ক্লাসের সব ছেলে আনন্দের মতো শব্দ করল এবং জলিল স্যার পর্যন্ত এই চেঁচামেচি মাফ করে দিলেন। আজমল হাত তুলে জিজ্ঞেস করল, স্যার আপনি কি আমাদের কম্পিউটার শেখাবেন? স্যার ঠোঁট উল্টিয়ে এমন ভাব করলেন যেন এই প্রশ্ন করে কেউ তাকে অপমান করে ফেলেছে। মুখটা বাঁকা করে বললেন, আর কে আছে স্কুলে? স্কুলে আরো স্যারেরা আছেন, আপারা আছেন, তাদের অনেকে সত্যিকারের ভালো মানুষ, শুদ্ধ বাংলাতেও কথা বলতে পারেন, কিন্তু কেউ আর সেটা স্যারকে মনে করিয়ে দিতে সাহস পেল না। টিটু ভয় ভয় জিজ্ঞেস করল, আপনি কম্পিউটার চালাতে পারেন স্যার?
জলিল স্যারের মুখ তখন একটু কালো হয়ে গেল। স্যারের গায়ের রং এমনিতেই কালো, তাই যখন তার মুখ কালো হয়ে যায় সেটা সহজে বোঝা যায় না। কিন্তু তখন তার চোখ ছোট ছোট হয়ে যায়, নাক ফুলে যায়, ঠোঁট সরু হয়ে যায়, এবং সেই সব দেখে আন্দাজ করতে হয়। স্যার ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, সেটা কি তোর মাথা ব্যথা নাকি স্কুল কমিটির মাথা ব্যথা? এই স্কুলে কে কম্পিউটার চালাইতে পারে সেটা স্কুল কমিটি জানে না? রাগের মুখে স্যার আরো গালাগালি করতেন, কিন্তু আজমল অবস্থা নিয়ন্ত্রণ করে ফেলল। স্যারদের তোষামত করায় সে একেবারে 1 নম্বর। সবগুলি দাঁত বের করে বিগলিত হয়ে বলল, আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য নিশ্চয়ই বিদেশে পাঠাবে না স্যার? জলিল স্যার মুখে একটা উদাস উদাস ভাব করে বললেন, ফাটানোই তো উচিত, এত বড় একটা ব্যাপার, দেশে কি ট্রেনিং দেওয়ার মতো কেউ আছে? টিটু মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। কম্পিউটার চালানোকে জলিল স্যার প্লেন চালানোর মতো বড় একটা ব্যাপার মনে করছেন। টিটুর ছোট চাচা থাকেন ঢাকায়। তার 2 ছেলে মেয়ে বয়সে টিটুর থেকে ছোট। তারা ছোট চাচার কম্পিউটার ব্যবহার করে চিঠি লেখিয়ে জন্মদিনের কার্ড তৈরি করে পাঠায়। কম্পিউটার চালানো যদি সত্যিই কঠিন হতো, তাহলে এত ছোট বাচ্চারা কেমন করে সেটা করত? কম্পিউটার শেখার জন্য যদি সত্যি সত্যি মানুষকে বিদেশে যেতে হয়, তাহলে কে জানে দাঁত ব্রাশ করার জন্যও বিদেশে যেতে হবে, বাথরুম করার জন্যও বিদেশে যেতে হবে। বাথরুম করার জন্য সবাই হুড়োহুড়ি করে প্লেনে উঠে বিদেশ যাচ্ছে, দৃশ্যটা চিন্তা করে টিটুর হাসি পেয়ে গেল, এবং মনে হয় সে একটু হেসেও ফেলল। কারণ হঠাৎ করে সে শুনতে পেল জলিল স্যার বাজ খাই গলায় ধমক দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? হাসছিস কেন তুই, গাধা কোথাকার? টিটু দুর্বল গলায় বলল, না স্যার, হাসছি না। খবরদার, মিছা কথা বলবি না। স্পষ্ট দেখলাম তুই হাসছিস। পড়াশোনায় মন নাই, ক্লাসে হাসাহাসি। প্রাণী কাকে বলে মুখস্থ করছিস? টিটু একেবারে বিপদে না পড়লে কিছুই মুখস্থ করে না, জিনিসটা বোঝার চেষ্টা করে। কিন্তু এখন সেটা নিয়ে আলোচনা করা ঠিক হবে না, তাই সে মাথা নাড়ল। তোর কি এখনো মনে হয় গাড়ি একটা প্রাণী? না স্যার। আর গাধা? গাধা কি একটা প্রাণী? জলিল স্যার কি বলবেন কে জানে। টিটু কোনো ঝুঁকি নিল না, মাথা নেড়ে বলল, গাধা একটা প্রাণী। ছাগল? ছাগলও প্রাণী। তুই নিজে? টিটু দুর্বল গলায় বলল, আমিও প্রাণী। জলিল স্যার এবার বক্তৃতা দেবার মতো করে বললেন, গাড়ি প্রাণী নয়, সক ডাস্টার প্রাণী নয়, চেয়ার টেবিলও প্রাণী নয়, কিন্তু গাধা একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, এবং আমাদের টিটুও একটা প্রাণী। কথা শেষ করে স্যার ভান করলেন তিনি খুব উঁচু দরের রসিকতা করেছেন, এবং জোরে জোরে হা হা করে হাসতে লাগলেন। স্যারের দেখা দেখে অন্যরাও জোরে জোরে হাসতে লাগলো। টিটু তখন এত মেজাজ খারাপ হলো যে সেটা বলার মতো না। কম্পিউটারের ট্রেনিং দেওয়ার জন্য জলিল স্যারকে অবশ্যই বিদেশ পাঠানো হলো না। কাছাকাছি একটা এনজিও অফিস থেকে একজন চালবাজ ধরনের লোককে স্কুলে পাঠানো হলো। স্কুলের ল্যাবরেটরি ঘরে কম্পিউটারটি বসানো হয়েছে। সেখানে মানুষটি স্যারকে কম্পিউটারের ওপর ট্রেনিং দিতে শুরু করেছে। জলিল স্যারকে কয়েকদিনের মাঝেই কেমন যেন বিধ্বস্ত দেখাতে লাগলো। কম্পিউটারের সামনে শুকনো মুখে বসে থাকেন, এবং ট্রেনিং দেওয়ার নাম করে চালবাজ লোকটা তাকে গালাগাল করে। ল্যাবরেটরি ঘরের কাছাকাছি গিয়ে একদিন টিটু স্পষ্ট শুনতে পেল চালবাজ লোকটা বলছে, কি ব্যাপার, এই সোজা জিনিসটা বোঝেন না? আপনার মাথায় কি গোবর ঠাসা আছে? এরকম সময় ঢাকা থেকে ছোট চাচা অফিসের কাজে টিটুদের বাসায় বেড়াতে এলেন। এমনিতে ছোট চাচা খুব ব্যস্ত মানুষ, সারাদিন দৌড়াদৌড়ি করে সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসেন। কিন্তু বাসায় ফিরে এসেও প্রায় সারা রাত হইচই করে গল্পগুজব করেন। প্রথম দিনেই টিটু ছোট চাচাকে জিজ্ঞেস করলো, ছোট চাচা, কম্পিউটার চালানো শেখা কি খুব কঠিন? কম্পিউটার কি সাইকেল নাকি যে চালানো শিখবে? কম্পিউটার হচ্ছে একটা টুল, এটা ব্যবহার করতে হয়। টিটু একটু লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, তাহলে বলো, কম্পিউটার ব্যবহার করা কি কঠিন? ছোট চাচা হাত দিয়ে মাছি দাঁড়ানোর মতো একটা ভঙ্গি করে বললেন, ধুর, টুকটাক কাজের জন্য কম্পিউটার ব্যবহার করা কান চুলকানোর মতো সহজ। বিলু আর সানি করছে না? বিলু আর সানি ছোট চাচার ছেলে মেয়ের নাম। টিটু মাথা নেড়ে বলল, কম্পিউটার ব্যবহার করা শিখতে কয়দিন লাগে ছোট চাচা? ছোট চাচা চোখ ছোট ছোট করে বললেন, শিখবি?
কেমন করে শিখবো? কম্পিউটার পাবো কোথায়? ছোট চাচা রহস্যের মতো ভঙ্গি করে তার অ্যাটাচি কেস খুলে বড় একটা বইয়ের মতো কি একটা বের করে সেটাকে খুলে ফেললেন। টিটু অবাক হয়ে দেখলো একটা আস্ত কম্পিউটার। ছোট চাচা সুইচ টিপে সেটা অন করে দিয়ে বললেন, এটার নাম ল্যাপটপ। কোলের ওপরে থাকে তো, অফিসের কাজকর্ম করার জন্য সাথে রাখতে হয়। এটার দাম কত ছোট চাচা? দামের কথা জিজ্ঞেস করবি না, শুনলে হার্ট ফেল হয়ে যাবে। এই দেখ। ছোট চাচা বললেন দাম শুনলে হার্ট ফেল হয়ে যাবে, অথচ দেখে মনে হয় একটা খেলনা। সেই কম্পিউটার দিয়ে তিনি টিটুকে শেখাতে শুরু করলেন। আম্মা এসে দেখে বললেন, কি করছো? ভুল টেপাটেপি করে নষ্ট করে ফেলবে। ছোট চাচা মাথা নেড়ে বললেন, ভুল জিনিস টেপাটেপি করে কেউ কম্পিউটার নষ্ট করতে পারে না। তাই বলে এত দামি জিনিস বাচ্চাকে খেলতে দিচ্ছ? ছোট চাচা হেসে বললেন, আমি খেলতে দিচ্ছি না ভাবি, টিটুকে শেখাচ্ছি। আম্মা চোখ কপালে তুলে বললেন, এই অল্প বয়সে শিখবে? বড় হোক। বড় হলে তো শিখবেই, এখনই শুরু করুক। কম্পিউটার এমন একটা জিনিস যেটা বড়দের চেয়ে ছোটরা ভালো বোঝে। ছোট চাচার কথা যে সত্যি সেটার প্রমাণ পাওয়া গেল। ছোট চাচা 5 দিন ছিলেন, তার মাঝেই টিটু মোটামুটি ভাবে কম্পিউটার ব্যবহার করা শিখে গেল। কিভাবে কি করতে হয় সেটা একবার ধরে নেওয়ার পর দেখা গেল পুরো ব্যাপারটাই আসলে খুব সোজা। ছোট চাচা চলে যাবার আগে কিছু কিছু ছোটখাটো মজার প্রোগ্রাম টিটুকে কপি করে দিচ্ছিলেন। তাদের স্কুলের কম্পিউটারে সুযোগ পেলে চালিয়ে দেখতে পারবে। বসে বসে প্রোগ্রামগুলি কপি করার সময় টিটু একটা ফ্লপি ডিস্ক কম্পিউটারে ঢোকাচ্ছে। হঠাৎ ছোট চাচা হা হা করে চিৎকার করে উঠলেন, ওটা ঢুকাস না, সর্বনাশ! টিটু একটু থতমত খেয়ে গেল। কেন ছোট চাচা? এই ডিস্কটাতে খুব খারাপ একটা ভাইরাস আছে, এখানে ভুলে চলে এসেছে, সরিয়ে রাখ। টিটু ডিস্কটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, ভাইরাস? হ্যাঁ, ফাজিল প্রোগ্রামাররা এক ধরনের প্রোগ্রাম তৈরি করে, সেগুলো এমনিতে দেখা যায় না, গোপনে কম্পিউটারের মেমোরিতে হাজির হয়, তারপর সর্বনাশ করে ফেলে। তার মানে তার মানে টিটু তোতলাতে তোতলাতে বলল, সত্যিকার জীবাণুর মতো? সত্যিকারের জীবাণু থেকেও খারাপ। এই ডিস্কে যে ভাইরাসটা আছে সেটা নাকি তৈরি হয়েছে ইস্ট ইউরোপে, তৈরি করেছে 18-19 বছরের কয়েকটা ছেলে। ভাইরাসটার নাম দিয়েছে হাংরি ডেভিল, ক্ষুধার্ত শয়তান। মেমোরি রেসিডেন্ট হয়ে নিজেকে কপি করা শুরু করে, কিছুক্ষণের মাঝে হার্ড ড্রাইভ ভর্তি করে ফেলে। তারপর ছোট চাচা, টিটু উত্তেজিত হয়ে বলল, তার মানে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এটা বড় হতে পারে, এটা হুবহু নিজের মতো আরেকটা তৈরি করতে পারে। হ্যাঁ, তা তো পারেই। এটাকে কি কিছু খেতে হয়? ছোট চাচা হেসে বললেন, খাওয়ার অর্থ কি? শক্তি গ্রহণ। সেই অর্থে এটাকেও খেতে হয়। কম্পিউটারের শক্তি থেকে এটা শক্তি নেয়। এই ভাইরাসটা যখন নিজেকে কপি করে তখন তার জন্য ইলেকট্রিসিটি খরচ হয়, সেটাই তার খাবার। বজ্র পদার্থ? বজ্র? ছোট চাচা অবাক হয়ে বললেন, বজ্র মানে কি? ওহ ছোট চাচা, তুমি দেখি কিছুই জানো না। প্রাণীদের পেশাব পায়খানাকে ভদ্র ভাষায় বলে বজ্র পদার্থ। এই ভাইরাসটার কি কোনো বজ্র পদার্থ আছে? ছোট চাচা মাথা চুলকে বললেন, সেটা তো নিশ্চয়ই আছে। মেমোরির এক লোকেশন থেকে যখন অন্য লোকেশনে যায় তখন আগের লোকেশনে যে ডাটা থাকে। ছোট চাচা কি বললেন টিটু সেটা বুঝতে না পারলেও বজ্র পদার্থ যে আছে সেটা বুঝে গেল। সে হাতে কিল দিয়ে বলল, তার মানে এটা সত্যিকারের প্রাণী। সত্যিকারের প্রাণী? হ্যাঁ, আমাদের বইয়ে প্রাণীর যে সংজ্ঞা দেওয়া আছে তার সাথে সব কয়টি মিলে যাচ্ছে। ছোট চাচা অবাক হয়ে টিটুর দিকে তাকিয়ে রইলেন। তার উত্তেজনার কারণটা ঠিক ধরতে পারলেন না। একটু অবাক হয়ে বললেন, তোর বইয়ের সংজ্ঞাটা বদলাতে হবে, কারণ এটা প্রাণী না, এটা একটা কম্পিউটার প্রোগ্রাম। টিটু উজ্জ্বল চোখে বলল, আমি তো সেটাই বলছি। ছোট চাচা হাল ছেড়ে দেওয়ার ভান করে বললেন, ঠিক আছে বাবা, তুই কি বলছিস তুই জানিস। টিটু একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোট চাচা। কি হলো? আমাকে কি এই হাংরি ডেভিল ভাইরাসটা দিতে পারবে? কি করবি?
আমার এক স্যারকে দেখাবো। ঠিক আছে, নিয়ে যা, তবে মনে রাখিস ভাইরাসটা খারাপ, পুরো সিস্টেম আবার নতুন করে লোড করতে হতে পারে। টেবিলের উপরে কম্পিউটারটা রাখা, সব ছাত্র সেটা ঘিরে দাঁড়িয়ে আছে। জলিল স্যার কম্পিউটারটার কাছে দাঁড়িয়ে আছেন। বাঘ শিকার করে শিকারীর ছবি তোলার জন্য বাঘের ওপর যেভাবে পা রেখে দাঁড়িয়ে থাকেন, তার ভঙ্গিটা অনেকটা সেরকম। জলিল স্যার গম্ভীর মুখে বললেন, আজকে তোমাদের প্রথম কম্পিউটার ক্লাস। কম্পিউটার কিভাবে চালাতে হয় আমি তোমাদের সেটা দেখাবো, তোমরা দেখবা। সবাই চুপ করে রইল, শুধু আজমল বলল, জি স্যার, দেখব। কম্পিউটার দিয়ে কি কি করা যায় তোমরা নিশ্চয় শুনছো, আমি আরেকবার বলি। টিটু এই সময় হাত তুলে বলল, স্যার। কি হলো? আমাদের ক্লাসে কম্পিউটার শেখানো হবে শুনে আমার ছোট চাচা একটা চিঠি দিয়েছেন। চিঠি? কোথায়? এই যে স্যার, কম্পিউটার দিয়ে লিখেছেন, ডিসকেট। টিটু পকেট থেকে একটা ডিসকেট বের করে দিল। স্যার সেটা দেখে মুখে একটা সবজান্তা গম্ভীর ভাব ফুটিয়ে তুললেন। তিনি ডিসকেটটা হাতে নিয়ে গম্ভীর হয়ে সেটা কম্পিউটারে ঢোকালেন এবং বেশ খানিকক্ষণ চেষ্টা চরিত্র করে ছোট চাচার লেখা চিঠিটা কপি করলেন। ছোট চাচা বলেছেন হাংরি ডেভিল ভাইরাসটা তাহলেই কপি হয়ে যাবে। তার মিনিট 10 মাঝেই কম্পিউটারের 12টা বেজে যাবার কথা। স্যার টিটুকে ডিসকেটটা ফেরত দেবার সময় টিটু জিজ্ঞেস করল, স্যার কম্পিউটার প্রোগ্রাম কি প্রাণী? কি বললি? কম্পিউটার প্রোগ্রাম কি প্রাণী? স্যার এবারে মুখ খিচিয়ে একটা ধমক দিলেন, আমার সাথে মশকরা? কম্পিউটার প্রোগ্রাম প্রাণী হবে কেন? আপনি বলেছিলেন যেটা নড়াচড়া করতে পারে, যেটা বড় হয়, যেটা বাচ্চা দেয়, যেটা খাওয়া দাওয়া করে, যেটা পেশাব পায়খানা করে, সেটাই প্রাণী। কম্পিউটার প্রোগ্রাম সেটা করে? করে স্যার। ছোট চাচার চিঠির সাথে সেরকম একটা প্রোগ্রাম কম্পিউটারের মেমোরিতে গিয়েছে, সেটাই এখন খাওয়া দাওয়া করছে, পেশাব পায়খানা করছে, বাচ্চা কাচ্চা দিচ্ছে। জলিল স্যার মুখ হা করে টিটুর দিকে তাকিয়ে রইলেন। সে ঠাট্টা করছে না সত্যি কথা বলছে তিনি ঠিক বুঝতে পারছেন না। কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। টিটু বলল, আমার কথা বিশ্বাস না করলে আপনি দেখেন স্যার, হার্ড ডিস্কটা ভরে গেছে। জলিল স্যার একবার কম্পিউটারের কাছে গিয়ে কিবোর্ডটা ছুঁয়ে আবার চোখ লাল করে টিটুর দিকে তাকালেন। কি করে হার্ড ডিস্ক দেখতে হয় তিনি ভুলে গেছেন। টিটু বলল, আপনি না দেখলেও ক্ষতি নেই, কিছুক্ষণ পর যখন পুরো হার্ড ডিস্ক প্রোগ্রামের ছানাপোনা আর বজ্র পদার্থ দিয়ে ভর্তি হয়ে যাবে, তখন কম্পিউটার এমনিতেই বন্ধ হয়ে যাবে। টিটুর কথা শেষ হবার আগেই কম্পিউটার থেকে একটা বিচিত্র শব্দ হলো এবং হঠাৎ করে মনিটরে ইংরেজিতে একটা লেখা ভেসে উঠল, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সবাই অবাক হয়ে কম্পিউটারটার দিকে তাকিয়ে রইল, কেউ কোনো কথা বলল না। শুধুমাত্র আজমল ভয় ভয় বলল, স্যার এটা খেতে চাইছে। জলিল স্যার রক্ত চক্ষু করে টিটুর দিকে তাকালেন। টিটু সেই দৃষ্টি অগ্রাহ্য করে বলল, স্যার। কি? কম্পিউটার প্রোগ্রাম কি একটা প্রাণী, মানে প্রাণী? পুরো ক্লাস পিন পতন স্তব্ধতায় দাঁড়িয়ে রইল। তার মাঝে কম্পিউটারটা আবার একটা কাতর শব্দ করল। শেষ হলো তিন্নিয় বন্যা বইটি থেকে চতুর্থ গল্প প্রাণী। এবারে শুরু করছি তিন্নিয় বন্যা বইটি থেকে পঞ্চম গল্প হেঁচকি। আজকে সন্ধেবেলা খেলার জন্য টুটুল আর ঝুমুর একটা খেলা আবিষ্কার করলো। খেলাটা খুব সোজা। শোয়ার ঘরের বিছানা থেকে বালিশ, কোলবালিশ, লেপ, তোশক সবকিছু ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেলে দেওয়া। খেলার বর্ণনা শুনে এটাকে খুব মজার খেলা মনে না হলেও খেলাটি অসম্ভব মজার। যে যত তাড়াতাড়ি নিচে যত জিনিস ফেলতে পারে সে হয় ফার্স্ট। আর এই খেলায় যে বেশিবার ফার্স্ট হয় তাকে রাত্রিবেলা ঘুমানোর সময় দুধ খেতে হবে না। এই মজার খেলাগুলি টুটুল আর ঝুমুর প্রত্যেকদিন খেলতে পারে না। আম্মা এরকম খেলা দু চোখে দেখতে পারেন না। তার ধারণা মেঝেতে বালিশ ফেলে দেওয়া খুব নোংরা কাজ। আব্বুর কথা তো ছেড়েই দেওয়া হোক, তার ধারণা খেলাধুলা করে দুষ্টু ছেলেমেয়েরা, ভালো ছেলেরা সবসময় বসে বসে ইংরেজি ট্রান্সলেশন করবে। কাজেই টুটুল আর ঝুমুর দুই ভাই বোন এই মজার খেলাগুলো খেলতে পারে যখন তাদের আব্বা আম্মা কোনো বিয়েতে
বা অন্য কোথাও বেড়াতে চান, আর ছোট চাচা আসেন তাদের দুজনকে দেখে শুনে রাখতে। ছোট চাচা হচ্ছেন সারা পৃথিবীর মাঝে সবচেয়ে মজার মানুষ। তার চুলগুলি থাকে উস্কো খুস্কো, তার মুখে থাকে খোঁচা খোঁচা দাড়ি, তার পরনের টি শার্টটা হয় ঢলঢলে, জিন্সের প্যান্টটা হয় ভুসভুসে, পায়ে টেনিস শুটা হয় রং ওঠা। তাকে দেখেই বোঝা যায় যে ছোট চাচা ইউনিভার্সিটির ছাত্র। ছোট চাচার বগলে সব সময় কয়েকটা বই থাকে, বেশিরভাগই হয় খটমটে ইংরেজি। বাসায় এসে ডাইনিং টেবিলে পা তুলে বসে ছোট চাচা বই পড়তে শুরু করেন। ছোট চাচার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কোনো কিছুতেই না করেন না। টুটুল যদি বলে, ছোট চাচা আজ ভাত খেতে ইচ্ছে করছে না, শুধু পেপসি খাবো, ছোট চাচা তাহলে বলবেন, ঠিক আছে, সেটাই ভালো, ভাত আবার মানুষ খায় নাকি। ঝুমুর যদি বলে, ছোট চাচা তোমার ঘাড়ে উঠি, ছোট চাচা তাহলে ঘাড় পেতে দিয়ে বলবেন, নে ওঠ। টুটুল যদি বলে, ছোট চাচা আজ রাতে ঘুমাবো না, সারা রাত বসে বসে টিভিতে মিস্টার বিন দেখবো, ঠিক আছে, তাহলে ছোট চাচা হাতে কিল দিয়ে বলবেন, ফার্স্ট ক্লাস আইডিয়া, চল এখনই গিয়ে 1 ডজন মিস্টার বিনের ভিডিও রেন্ট করে আনি। ঝুমুর যদি বলে, ছোট চাচা আজকে প্ল্যান সেট করে ভূত আনবো, ছোট চাচা তাহলে চোখ বড় বড় করে বলবেন, কার ভূত আনা যায়, হিটলারের নাকি ইয়াহিয়া খানের। ছোট চাচা বাচ্চাদের কোনো কথা হেসে উড়িয়ে দেন না। স্কুলে যখন নাটক হয় তখন রাত জেগে রাজপুত্র আর রাজকন্যার মুকুট তৈরি করে দেন, কাগজ কেটে কেটে দৈত্যের মুখোশ তৈরি করে দেন, পাঠ মুখস্থ করিয়ে দেন। যখন সায়েন্স ফেয়ারে দেখানোর জন্য জ্যান্ত ব্যাঙের দরকার হয়, ছোট চাচা সেই বাড্ডা থেকে পলিথিনের ব্যাগে করে ব্যাঙ ধরে নিয়ে আসেন। কাজেই ছোট চাচা যখন বাসায় আসেন তখন টুটুল আর ঝুমুরের যা আনন্দ হয় সেটা আর বলার মতো নয়। আজকে যখন আব্বা আম্মা ছোট চাচাকে বাসায় রেখে একটা গানের অনুষ্ঠান দেখতে গেলেন, তখন টুটুল আর ঝুমুরের খুব আনন্দ হলো। আব্বা আর আম্মা ঘর থেকে বের হওয়া মাত্র টুটুল বলল, আজকে আর পড়বো না ছোট চাচা। ছোট চাচা হাতে কিল দিয়ে বললেন, ভেরি গুড আইডিয়া, আজকে বালিশ ছোড়াছুড়ি খেলবো। ছোট চাচা মাথা ঝাঁকিয়ে বললেন, ফার্স্ট ক্লাস আইডিয়া। ঝুমুর বলল, তুমি খেলবে ছোট চাচা? ছোট চাচা বললেন, তোরা শুরু কর, যদি দরকার হয় খেলবো। তখন টুটুল আর ঝুমুর চিৎকার করতে করতে খেলা শুরু করে দিল। টুটুল আর ঝুমুর একেবারে পিঠাপিঠি ভাই বোন, তাই মাঝে মাঝে খেলতে খেলতে দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। ঝুমুর ছোট কিন্তু তার তেজ বেশি, কিছু একটা হলেই সে বাঘের মতো খামচি দিয়ে দেয়। আজকেও খেলার মাঝখানে হঠাৎ টুটুলের নাকে খামচি দিয়ে দিল। টুটুল তখন কাঁদতে কাঁদতে এলো ছোট চাচার কাছে নালিশ করতে। এসে দেখলো ছোট চাচা টেবিলে পা তুলে বসে ছাদের দিকে তাকিয়ে আছেন। টুটুলকে দেখে বললেন, কিরে টুটুল, তুই কাঁদছিস কেন? তারপর হঠাৎ হেঁচকি তুলে বললেন, টুটুল তখন কান্না থামিয়ে বলল, ছোট চাচা তোমার হেঁচকি হয়েছে। ছোট চাচা মাথা নেড়ে বললেন, হেঁচকি কেন হয় ছোট চাচা? জানি না, পেটের মাঝে মনে হয় একটা বড় ব্যাঙ থাকে, সেই ব্যাঙ যখন রেগে যায় তখন পেটের মাঝে লাথি মারে। টুটুল হি হি করে হেসে বলল, তোমার পেটের মাঝে ব্যাঙ, তুমি ব্যাঙ খেয়েছো ছোট মামা। টুটুল কাঁদতে কাঁদতে নালিশ করতে এসে এখন কি দেখে হাসছে সেটা দেখার জন্য ঝুমুরও চলে এলো। বয়সে ছোট হলেও দুষ্টুমি বুদ্ধিগুলো তার মাথায় খুব ভালোভাবে আসে। সে ছোট চাচাকে হেঁচকি তুলতে দেখে বলল, ছোট চাচা তোমার হেঁচকি ভালো করে দি। কেমন করে দিবি? পানি খেতে হবে তোমার। ছোট চাচা ডাইনিং টেবিলের উপর রাখা খালি গ্লাস দেখিয়ে বললেন, এই দেখ, 2 গ্লাস পানি খেয়ে ফেলেছি, এখন পেটের ভেতর পানি কেমন যেন ঢলঢল করছে নদীর মতো। টুটুল বলল, তুমি কিচ্ছু জানো না ছোট চাচা। কেন, কি হয়েছে? পানি খেতে হয় গ্লাসের উল্টো দিক দিয়ে, এই দেখো, এইভাবে। টুটুল তখন পানির গ্লাস হাতে নিয়ে পানি খেতে হলে যেখানে ঠোঁট লাগাতে হয় সেখানে না লাগিয়ে গ্লাসের উল্টো দিকে ঠোঁট লাগিয়ে বলল, এইভাবে। এভাবে আবার কেমন করে পানি খাবো? থুতনি তো গ্লাসের মাঝে ঢুকে যাবে।
টুটুল হি হি করে হেসে বলল, এইভাবেই খেতে হয় ছোট চাচা, এটাই নিয়ম, সবকিছুর নিয়ম আছে। তখন ঝুমুরও হাততালি দিয়ে বলল, এইভাবে এইভাবে। ছোট চাচা না হয়ে অন্য কোনো বড় মানুষ হলে কখনো এভাবে গ্লাস থেকে পানি খেত না, কিন্তু ছোট চাচা বাধ্য ছেলের মতো গ্লাসটাকে হাতে নিয়ে উল্টো দিক দিয়ে পানি খাবার চেষ্টা করলেন। প্রথমেই ছোট চাচার থুতনি ভিজে গেল। পানি খাবার জন্য গ্লাসটা আরেকটু কাত করতেই হঠাৎ খানিকটা পানি তার নাকে ঢুকে পড়ল। ছোট চাচা ফ্যাচ করে হেঁচে উঠলেন। পানি ছলকে পড়ল তার কাপড়ে। ভিজে একসা হয়ে গেলেন ছোট চাচা। তাই দেখে আনন্দে হি হি করে হেসে গড়িয়ে পড়ল দুই ভাই বোন। ছোট চাচা খুব রেগে যাবার ভান করে বললেন, আগে শুধু হেঁচকি ছিল, এখন হাঁচি আর হেঁচকি। ছোট চাচা রুমাল দিয়ে জামা কাপড় মুছে বললেন, আসলে মানুষ চমকে উঠলে হেঁচকি বন্ধ হয়ে যায়। দেখি তো তোরা আমাকে চমকে দিতে পারিস কিনা। তখন টুটুল আর ঝুমুরের ভারী মজা হলো। দুজনে মিলে তখন ছোট চাচাকে চমকে দেবার জন্য বুদ্ধি বের করতে শুরু করলো। পিছন থেকে ছুটে এসে বু বলে চিৎকার করে উঠল। হঠাৎ করে ঘরের লাইট নিভিয়ে দিল। মুখোশ পরে পেছন থেকে লাফিয়ে পড়লো ছোট চাচার ওপর। রবারের একটা সাপ ছুড়ে দিল ছোট চাচার ঘাড়ে। ছোট চাচা একবারও চমকালেন না। টুটুল তখন একটা ঠোঙ্গা নিয়ে এসে ছোট চাচার কানের কাছে বিকট শব্দে ফাটিয়ে দিল। ছোট চাচা তখন চমকে উঠে বললেন, আরে আরে করছিস কি? আমাকে চমকে দিতে বলেছি, কানের পর্দা তো ফাটাতে বলিনি। ছোট চাচার কথা শেষ হবার আগেই ঝুমুর এক গ্লাস ঠান্ডা পানি এনে ছোট চাচার উপরে ঢেলে দিল। এবারে সত্যি সত্যি ভয়ানক চমকে উঠে একেবারে লাফিয়ে উঠলেন। চিৎকার করে বললেন, আরে আরে কি করলি কি করলি? হাসতে হাসতে ঝুমুর আর টুটুলের একেবারে চোখে পানি এসে গেল। তারা পেট চেপে হাসতে হাসতে মেঝেতে শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। অন্য কেউ হলে এতক্ষণে রেগে মেগে আগুন হয়ে যেত, কিন্তু ছোট চাচা একেবারেই রাগ হলেন না। গ্লাসের বাকি পানিটুকু দুজনের ওপর ঢেলে দেবার ভঙ্গি করলেন, আর তাই দুজনে চিৎকার করে সারা ঘর ছোটাছুটি করতে লাগলো। খানিকক্ষণ পর টুটুল আর ঝুমুর ছোট চাচার কাছে ফিরে এসে বলল, ছোট চাচা, তোমার হেঁচকি গিয়েছে? ছোট চাচা খানিকক্ষণ চুপ করে থেকে হাসি মুখে বললেন, মনে হয় গিয়েছে, এই দেখ কোনো হেঁচকি নেই। ছোট চাচার কথা শেষ হবার আগেই অবশ্যই হঠাৎ হিক করে একটা হেঁচকি বের হয়ে এলো। তারপর একটার পর একটা বের হতেই থাকলো। টুটুল বলল, তার মানে চমকে উঠলেও হেঁচকি দূর হয় না। ঝুমুর বলল, আরো বেশি চমকাতে হবে, ঠান্ডা পানি না দিয়ে চা দিলে মনে হয় ভালো হতো। ছোট চাচা চোখ পাকিয়ে বললেন, তোরা আমার হেঁচকি দূর করার জন্য যত অত্যাচার করছিস, এখন মনে হচ্ছে হেঁচকি থাকাই ভালো। আমাদের কেন দোষ দিচ্ছ ছোট চাচা? ঝুমুর বলল, তুমি বলেছো চমকে দিতে, বলনি? ছোট চাচা মাথা নেড়ে বললেন, তা ঠিক। অন্য কোনো বড় মানুষ হলে কখনোই নিজের দোষ স্বীকার করতো না, কিন্তু ছোট চাচার কথা আলাদা। ছোট চাচা সব সময় সব দোষ মেনে নেন। এই দিক দিয়ে ছোট চাচা বাচ্চাদের থেকেও ভালো। ছোট চাচা খানিকক্ষণ মুখ গম্ভীর করে বসে থেকে অনেকগুলি হেঁচকি তুলে বললেন, মনে পড়েছে। কি মনে পড়েছে? একসাথে অনেকখানি চিনি গিলে খেয়ে ফেললে নাকি হেঁচকি বন্ধ হয়ে যায়। কেন ছোট চাচা? খাওয়ার সময় গলার মাঝে চিনির রসে নাকি কি একটা ব্যাপার হয়। যা দেখি 1 চামচ চিনি নিয়ে আয়। টুটুল আর ঝুমুর তখন চিনি আনতে গেল। টেবিলের ওপর চিনি নেই, খাবার ঘরেও নেই, রান্নাঘরেও সেটা খুঁজে পাওয়া গেল না। ঝুমুর বলল, মনে হয় তাকের ওপর আছে। তাক অনেক উঁচু, টুটুল আর ঝুমুর কেউই নাগাল পেল না। খাবার ঘর থেকে একটা চেয়ার এনে তার উপরে দাঁড়িয়েও লাভ হলো না। টুটুল তখন ঝুমুরকে বলল, তুই চেয়ারটা শক্ত করে ধর, আমি হাতলের ওপর দাঁড়াই। টুটুল যখন খুব সাবধানে হাতলের ওপর দাঁড়িয়েছে, ঠিক তখন কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলেও বাইরের ঘরে একটু আলো থাকে, কিন্তু রান্নাঘরে কি ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে চেয়ারের হাতলে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ টুটুলের মনে হলো সবকিছু পড়ে যাচ্ছে। সে সত্যি সত্যি তাল হারিয়ে পড়ে যাচ্ছিল। নিজেকে সামলানোর জন্য সে তাকের ওপর কিছু একটা ধরতে গেল। সেগুলি সহসা উপর থেকে আছাড় খেয়ে পড়ল নিচে। সেখানে দাঁড়িয়ে ছিল ঝুমুর।
তখন চেয়ার সহ তাকের সব জিনিসপত্র, শিশি, বোতল, কৌটা, ছুরি, চাকু সবকিছু নিয়ে হুড়মুড় করে নিচে এসে পড়ল। ভয়ঙ্কর একটা শব্দ হলো। মনে হলো পুরো বাসার ছাদ বুঝি ধসে পড়েছে নিচে। টুটুল আর ঝুমুর চিৎকার করে উঠল যন্ত্রণায়। তাদের মনে হলো বুঝি তারা মরেই গেছে যন্ত্রণায় আর ভয়ে। ছোট চাচা ভয়ঙ্কর শব্দ শুনে কি হয়েছে বলে চিৎকার করতে করতে অন্ধকারে রান্নাঘরে ছুটে আসতে গিয়ে ডাইনিং টেবিলে পা বেঁধে প্রায় পড়েই যাচ্ছিলেন। কোনো মতে নিজেকে সামলে নিয়ে হাতড়ে হাতড়ে রান্নাঘরে এসে হাতিয়ে হাতিয়ে অন্ধকারে চুলার কাছ থেকে খুঁজে খুঁজে ম্যাচ বের করলেন। কাপা হাতে একটা ম্যাচের কাঠি জ্বালিয়ে যা দেখলেন তাতে ভয় তার আত্মা উড়ে গেল। টুটুল আর ঝুমুর জড়াজড়ি করে একজনের ওপর আরেকজন পড়ে আছে। তাদের উপর চেয়ার, রাজ্যের জিনিসপত্র, ভাঙা শিশি, বোতল, বাসনপত্র। ছোট চাচা ছুটে গিয়ে তাদেরকে টেনে তুললেন। ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করলেন, ব্যথা পেয়েছিস নাকি টুটুল, ঝুমুর? দুজনে গলা ছেড়ে কাঁদতে লাগলো। ব্যথা সত্যিই পেয়েছে, কিন্তু কতটুকু পেয়েছে সেটা এখনো বুঝতে পারছে না। ছোট চাচা হাতড়ে হাতড়ে মোমবাতি বের করে জ্বালালেন। তারপর দুজনকে পরীক্ষা করে বললেন, ছাল চামড়া উঠে গেছে, হাত পা ভাঙেনি, খুব বেশি ব্যথা পাইস নাই মনে হয়। ঝুমুর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, পেয়েছি ছোট চাচা। তা পেয়েছিস? এই যে কপালটা ফুলে গেছে। টুটুল বলল, আমার মনে হয় ঘাড় ভেঙে গেছে ছোট চাচা। না, ঘাড় ভাঙে নাই, ছাল উঠে গেছে। ধুয়ে একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। টুটুল ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল, ব্যথা করবে না তো? করলে করবে, ব্যথাকে ভয় পেলে চলবে নাকি? ঝুমুর কাঁদতে কাঁদতে চারিদিকে তাকিয়ে বলল, এখন কি হবে? কিসের? আম্মু যখন দেখবে রান্নাঘরের এই অবস্থা। ছোট চাচা আঙুলে তুড়ি দিয়ে বললেন, আম্মু দেখবে কেমন করে? তোর আম্মু আসার আগে সব পরিষ্কার করে ফেলবো না? টুটুল চারদিকে তাকিয়ে বলল, পারবে পরিষ্কার করতে? কয়টা শিশি ভেঙেছে দেখেছো? আচারের বোতল, ঘিয়ের বয়ম। ছোট চাচা হাত নেড়ে বললেন, নো প্রবলেম, তিনজনে মিলে হাত লাগাবো, 3 মিনিটে ঘর পরিষ্কার হয়ে যাবে। টুটুল চোখ মুছল। ছোট চাচা যদি বলেন হয়ে যাবে, তাহলে সেটা সত্যিই হয়ে যাবে। কাঁদিস না আর, আয় আমার কাছে আয়। ছোট চাচা দুজনকে নিজের কাছে টেনে আনলেন। বললেন, তোদেরকে একটু বুকে চেপে রাখি। ইস, যা ভয় পাইয়েছিলে মাগো। টুটুল আর ঝুমুর ছোট চাচার প্রশস্ত বুকে মুখ লুকালো। তার শরীরে তেল আর আচার লেগে আছে, সেটা নিয়ে ছোট চাচা একটুও মাথা ঘামালেন না। দুজনকে শক্ত করে ধরে রাখলেন। হঠাৎ ঝুমুর মুখ তুলে বলল, ছোট চাচা, কি হলো? তোমার হেঁচকি? ছোট চাচা চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, তাই তো, আমার হেঁচকি কোথায় গেল? আমার হেঁচকি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। তোমাদের ধুমধাড়াক্কা শুনে একেবারে জানের ভয় পালিয়ে গেছে হেঁচকি। টুটুল চিৎকার করে বলল, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। ঠিক তখন কারেন্ট চলে গেল। ছোট চাচা তখন টুটুল আর ঝুমুরকে দেখে হাসতে লাগলেন। টুটুল আর ঝুমুরও তখন হাসতে লাগলো। কেন যে সবাই হাসছে কেউ ঠিক করে জানে না, কিন্তু হাসার জন্য কারণ থাকতে হবে, সেটা কোন বইয়ে লেখা আছে? শেষ হলো তিন্নি ও বন্যা বইটি থেকে পঞ্চম গল্প, হেঁচকি। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।